নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি অনেক দিন পর আবারও একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এতদিন কিছু প্রবলেমের কারণে ব্লগ নিয়ে আসতে পারিনি, তো এটা একটা নতুন ব্লগ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে এবং আমি কোথায় যাই কী কী করি ব্লগের মধ্যে তুলে ধরবো, তো তোমরা দেখতে থেকো। এই দেখো বন্ধুরা, আমাদের ট্রেন চলে আসে। সেদিন ছিল 31শে মার্চ এবং আমাদের 1:30 নাগাদ ট্রেন ছিল। আমি বাবা মা বোন মিলে বেরিয়ে পড়ি দিল্লি যাওয়ার উদ্দেশ্যে, এবং দিল্লি থেকে পরবর্তীতে কোথায় যাই সেটা তোমরা পুরো ব্লগটা দেখলেই জানতে পারবে। সঙ্গে থাকো এবং পুরো ব্লগটা দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, আমরা ট্রেনে উঠে পড়ি এবং ট্রেনের নাম ছিল রাজধানী এক্সপ্রেস। তো এই যে দেখো, বাবা মা বোন সবাই বসে আছে। তো অনেক দিন পর বাবা মা বোনের সাথে কোথাও একটা ঘুরতে যাচ্ছি। সেরকমভাবে তো কোথাও ঘুরতেই যাওয়া হয় না, অনেক দিন বলবো না, অনেক বছর পরই ঘুরতে যাচ্ছি এবং অনেকটা দূরে যাচ্ছি। কাছে পিঠে তো যাওয়াই হয়, কিন্তু দূরে আর যাওয়া হয় না। তো সেই জন্য আরও বেশি ভালো লাগছে এবং আমরা সেখানে গিয়ে কতটা মজা করি, কী কী করি সেটা সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো এবং পুরো ব্লগটা দেখো সেই জন্য। তো এই দেখো বন্ধুরা, একটু পর চলে আসে আমাদের সামনে লাঞ্চ, এবং লাঞ্চে ছিল আমি আর আমার বোন নেই ননভেজ, এবং বাবা মা নিয়েছিল ভেজ। তো ননভেজে ছিল চিকেন আর ভেজে ছিল পনির, সাথে ভাত ডাল এসব তো ছিলই, রুটি ছিল, তরকারি ছিল, মিষ্টি ছিল, আরও অনেক কিছুই ছিল। এই দেখো, এইভাবে রাত হয়ে যায় এবং রাতের খাওয়া দাওয়া করে আমরা সবাই যে যার মতো শুয়ে পড়ি। আমরা তো দেখলেই আমরা দিল্লি স্টেশনে নেমে গিয়েছি এবং সেখানে নেমে গিয়ে স্টেশনের পাশে একটা হোটেল নিয়েছিলাম, নিয়ে কিছুক্ষণের জন্য, কারণ আমাদের কিছুক্ষণ পরেই আবার ট্রেন ছিল। তো সেখানে ফ্রেশ হয়ে আমরা আশেপাশের যে বাজারটা ছিল সেটা ভালোভাবে ঘুরে দেখছিলাম। দিল্লি সেই বাজারটা ঘোরার পর আমাদের রাত 8:50 ট্রেন ছিল দিল্লি স্টেশন থেকে, কিন্তু আমি সেই ক্লিপটা নিতে পারিনি কারণ প্রচুর ভিড় ছিল স্টেশনে। ট্রেনে অনেক কষ্ট করে উঠেছিলাম এবং আমরা ট্রেনে উঠি এবং সারা রাত ট্রেনে কাটানোর পর দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চারিদিকে পাহাড় আর পাহাড়, এতটাই ভালো লাগছিল। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে কাশ্মীরে। আমরা প্রথমে নেমেছিলাম কাটরা স্টেশনে, তোমরা দেখতেই পাবে একটু পরে। তো কাটরা স্টেশনে তো তোমরা সবাই জানো হয়তো যে ওখানে বৈষ্ণব দেবী মন্দির আছে, যেটাতে সবাই যায়, খুব জাগ্রত একটা ঠাকুর। আমরা যেতে পারি কিনা সেটা তোমরা পরেই দেখতে পারবে। তো এইভাবে দেখো, চারিদিকে সাইডের সিনগুলো দেখতে দেখতে আমরা যাই। চারিদিকে এত ভালো লাগছিল, বিশ্বাসই করতে পারছিলাম না যে আমরা কাশ্মীরে চলে এসেছি। তো কাশ্মীরের জম্মু স্টেশনের পরে কাটরা স্টেশনটা পড়ে। তো আমরা প্রথমে কাটরা স্টেশনে নামবো এবং আমরা কি কি করি সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো এই দেখো, আমরা কাটরা স্টেশনে নেমে পড়ি এবং আমাদের সঙ্গে আরও অনেকেই ছিল। আমরা সবাই একসঙ্গেই ঘুরতে এসেছি এবং সবাই একসঙ্গেই কাশ্মীরটাকে ঘুরে দেখবো এবং তোমাদেরকেও ঘুরে দেখাবো আমরা কি কি দেখি, কোথায় যাই, কতটা জায়গা, সুন্দর জায়গা উপভোগ করি। এই দেখো, ফাইনালি আমরা স্টেশন থেকে নেমে অটো করি এবং অটো করে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। তো আমরা এই যে হোটেলে উঠে পড়ি এবং হোটেলে আমাদের রুমটাকে আমি ভালোভাবে একটু ঘুরে দেখাই তোমাদেরকে। তো অনেকটাই ভালো ছিল রুমটা, অনেকটা সুন্দর ছিল, পরিষ্কারও ছিল, বাথরুমও খুব ভালো ছিল। আর বাইরে থেকে যে ভিউ দেখা যাচ্ছিল, বিকজ এখন আমরা প্রপার জম্মুতে বা কাশ্মীরে যাইনি, এখন আমরা রয়েছি কাটরাতে। তো এরপর দেখো কোথায় কোথায় যাই, কি কি করি, বৈষ্ণব দেবী মন্দিরে আদৌ আমাদের যাওয়া হয় কি না হয় সেটাই দেখাবো। তো সঙ্গে থাকো এবং দেখতে থাকো। বন্ধুরা, আমরা তো কাটরাতে সকাল সকাল নামি এবং হোটেলে এসে ফ্রেশ হয়ে দেখো আমাদেরকে এখানে ব্রেকফাস্ট সার্ভ করা হয়। তো আমরা ব্রেকফাস্ট খাই
এবং খাওয়ার পরে দেখো একটু ছাদে চলে আসি হোটেলের, এবং ছাদ থেকে এই যে দেখো পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছিল। আর ওই পাহাড়েই আছে বৈষ্ণবদেবী মন্দির। জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, অনেকটা উপরে, এখানে হেঁটে হেঁটে যেতে হয়, অনেক দূর, মানে অনেক কিলোমিটার, আমার ঠিক মনে নেই কত কিলোমিটার। তো এটা যেতে গেলে পুরো একটা দিন লাগে আর আসতে একটা দিন লাগে, এরকম এতটা দূরের রাস্তা। সো এটাই আমরা দেখছিলাম আমি আর বাবা। আর দেখো ওই যে হেলিকপ্টার দেখা যাচ্ছে, মানে অনেকে যারা হেঁটে যেতে পারে না, যারা বয়স্ক, তাদের জন্য হেলিকপ্টার রয়েছে। আমরা আজকে এখানে কাশ্মীরে পৌঁছে গেছি। এটা হলো কাতরা বৈষ্ণোদেবী মন্দিরের কাছাকাছি একটা হোটেলে আছি। এই হোটেলটার নাম হলো গ্রিন ভ্যালি। আমরা এখন হোটেলে ফ্রেশ হয়ে বেরোচ্ছি। এখন লাঞ্চ করব, লাঞ্চ করে সাইট সিন নিয়ে বেরিয়ে যাচ্ছি। ওকে, টাটা, বাই বাই, আবার দেখা হবে পরে। তোমরা তো শুনতেই পেলে বন্ধুরা, আমার বাবা বলল যে আমরা সাইট সিনের জন্য বেরিয়ে পড়বো এবং শিবখড়ি দর্শনের জন্য যাব। তো দেখো আমরা সবাই বেরিয়ে পড়লাম গাড়ি করে। তো আমাদের সবার মনটা একটু খারাপই ছিল, বিকজ আমরা বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার জন্য এসেছিলাম, তো সেটা যেতে পারিনি দুর্ভাগ্যক্রমে এবং সময়ের অভাবে এবং আরও অনেক কিছু বিভিন্ন কারণে। তো সেই জন্য আমরা ডিসাইড করি যে আমরা সময়টা নষ্ট করব না, আমরা চলে যাই শিবখড়ি দর্শনে। এখানে শিবখড়িও একটা খুবই জাগ্রত ঠাকুর, তো সেটা দর্শনের জন্য আমরা বেরিয়ে পড়ি। আর সেটার দূরত্ব ছিল আমাদের হোটেল থেকে প্রায় 2 ঘন্টা। তো সেটাতে যাই এবং সেখানে গিয়ে কীভাবে যাই, সেটাও ছিল পাহাড়ের উপরে হেঁটে হেঁটে যেতে হবে। তো সেটা কীভাবে যাই সেটা সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো, তোমরা দেখতে থাকো। এই জায়গাটায় আমরা একটু যাওয়ার পথে একটু জাস্ট দাঁড়ালাম, এখানে খাচ্ছে ড্রাইভার কাকু। আর এই তো এইদিকে জাস্ট ভিউটা, এখানে একটু ফটোশ্যুট করছি। আর তোমাদের একটা ভালো জিনিস দেখাই, ওই পাশে যে একটা নদী দেখা যাচ্ছে, জানি না তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ কিনা, আমি তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট দাঁড়াও। ওই যে দেখো একটা নদী দেখা যাচ্ছে, ওই নদীটা যে ড্রাইভার আমাদের উনি বলল যে ওই নদীটা নাকি তোমার পাকিস্তানের দিকে যায়, মানে পাকিস্তানে যায় ওই নদীটা। এখান থেকে দেখা যাচ্ছে ওই নদীটাকে। তো তোমরা সবাই তো দেখতে পেলে একটা নদী, আর এই নদীটার নাম ছিল চেনাব নদী, বা এটাকে চন্দ্রভাগা নদীও বলে, আমরা ভূগোলে সবাই পড়েছিলাম। আর চেনাব নদী হচ্ছে পাকিস্তানের একটা বিখ্যাত নদী। তো সেটাই আমাদেরকে ড্রাইভার কাকু দেখালো, আর সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। বন্ধুরা তোমাদেরকে কি বলবো, সেদিন ছিল এপ্রিল মাসের 2 তারিখ, আর 2 তারিখে আমরা কাতরা থেকে আসি শিবখড়িতে। আর শিবখড়িতে এখানে আসার পথে আমরা এপ্রিল ফুল হয়ে যাই, বিকজ দেখো আমরা একটা গাড়ি করে আসছিলাম, আমরা ভেবেছিলাম যে গাড়ি করে আসবো এবং একদম শিবখড়ি মন্দিরের সামনে নামবো, সেটাই আমাদের জানা ছিল। তো গাড়িওয়ালা আমাদেরকে একটা জায়গায় এসে নামিয়ে দেয় এবং বলে যে এখান থেকে আমাদেরকে নাকি অটো করে যেতে হবে। তো আমরা অটো করে আসি, ভাবি এখানে হয়তো মন্দির হবে। তো এখানে এসে জানতে পারি যে আমাদেরকে এখন হাঁটা পথে, না হয় ঘোড়ায় করে, না হয় পালকি করে পাহাড়ের উপরে উঠতে হবে, মানে জাস্ট আমরা ভ্যাবাচোরা খেয়ে যাই। তো দেখো তোমরা আমরা কি করে যাই। ওরা বলছিল এই ঘোড়া করে আমাদের নিয়ে যাবে, কিন্তু আমরা হেঁটেই যাবো, রিজেক্ট করে দিয়েছি। আমরা হেঁটেই যাচ্ছি, দেখা যাক কিভাবে যাই। ওই তো অনেকেই ঘুরে ঘুরে আসছে, আমাদেরকে বলেছে এখানে 5:30টার মধ্যে চলে আসতে। জানি না আমাদের কত উপরে উঠতে হবে হেঁটে, ওখান থেকে আর গাড়ি যায় না, বলছিল ঘোড়ায় করে নিয়ে যাওয়ার কথা, তোমাদেরকে একটু আগে বললাম। ঘোড়ায় আমরা বলেছি যাবো না, এক একজনই 500 টাকা করে বলছে। আর হেঁটে যা শুনলাম অনেকেই হেঁটেই যাচ্ছে, তো আমরাও চেষ্টা করি হেঁটেই যাওয়ার, হেঁটে গেলেই আশা করি একটু ভালো লাগবে। তো দেখি কতটা কোথায় কত উপরে উঠতে লাগবে শিবখড়ি দেখার জন্য, দেখা যাক, চলো যাওয়া যাক। এই যে এইদিকে পালকি করে অনেকে যায়, আর ওই যে দেখো সামনে অনেক ঘোড়া দাঁড় করানো, ওগুলোতে করেও নিয়ে যায়, বাট
আমরা তো ভাবছি হেঁটেই যাবো ঘোরা। এখান থেকে হয়তো টিকিট কাউন্টার ছোট্ট টিকিট কাটতে হবে। দেখা যাক। ট্রেকিং কি আমার তো কেদারনাথ মনে হচ্ছিল দেখি। ভয় পেয়ে গেছিলাম আমরা। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি শিবশক্তি শিবখড়ি। সেখানে একটা শিব ঠাকুরের মন্দির আছে ভোলানাথ বাবার, সেখানে আমরা হেঁটে যাচ্ছি। এখানে ঘোড়াতেও যাওয়া যায়, পালকিতেও যাওয়া যায়, হেঁটেও যাওয়া যায়। তো আমরা হেঁটেই যাচ্ছি, কারণ হলো এই হেঁটে গেলে যে মজা সেটা তো সেগুলোর মধ্যে পাওয়া যাবে না। তো এখানে আমরা 9 জন আছি, শিলিগুড়ির সবাই আমরা অফিস থেকে এসেছি। এই আমাদের সঞ্জীব ভাই, ওদিকে আছে রূপালী, আমার মিসেস, আমার মেয়েরা, রূপালীর মেয়ে, সবাই আবার অল ফ্যামিলি। তো এই যাচ্ছে এই পালকিতে করে। তো এইগুলো দেখলে ওই যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে সেই গানটা মনে পড়ে। সেই জন্য আর এটাতে উঠলাম না, আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। দেখি শিব ঠাকুরের কত যুগ আমাদের উপর কৃপা আছে। তো তাকে ভক্তি প্রণাম জানিয়ে আমরা এই রাস্তা যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, তোমরা তো দেখলেই বন্ধুরা, আমার বাবা কি সুন্দর করে বলে দিল। তো এইভাবেই আমাদেরকে 4 থেকে 5 কিলোমিটারের মতো পাহাড়ি পথ হেঁটে হেঁটে যেতে হবে শিবখড়ি দর্শনের জন্য। তো আমরা কি করে যাই সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো দেখতে লাঠি নিলে ভালো হতো না? জানি না কতটা হাঁটতে হবে, দেখা যাক। বোধ হয় আরও যতটা শুনলাম যারা গিয়েছে তারা এসে বলছিল যে আস্তে আস্তে বলছিল যে 1 ঘন্টা যেতে 1 ঘন্টা আসতে লাগে হেঁটে। তো যাচ্ছি, দেখা যাক আর কত দূর। এদিক থেকে তো ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছি। তো আমার মনে হয় কাছেই, বেশ দূরে না। দেখা যাক, অনেকেই ঘোরাতে আসছে, আর ঘোড়াগুলো এমন করে আসছে ভয়ই লেগে যাচ্ছে। ধাক্কা লেগে গেলে আরেক সমস্যা, যেমন করছে ভয়ই লাগে। এত বড় না ঘোড়াগুলো, আরও ভয় লাগছে। তো চলো যাই, তারপর কথা হবে। এই যে দেখো, আর 2 কিমি বাকি হাঁটা পথ। দেখা যাক, একটা অ্যাডভেঞ্চারও হয়ে যাচ্ছে, ভালোই লাগছে। দেখো ওই যে পাখিরা আসছে, ওরা অনেকটাই দূরে। চলো, ওই যে ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে। যাই না, হয়তো কাছেই, বেশি দূর না। তো ওদিকে বাদরও আছে, ভয় লাগছে যদি মোবাইলটা নিয়ে নেয়। তো বেশি আমি টিপ নিতে পারছি না, যতটুকু নেওয়ার নিচ্ছি তোমাদের জন্য। তো চলো দেখতে থাকো। গান করছে, গানের তালে তাল দিচ্ছে এমনি, বাবা গান করছে। সবাই হাঁপিয়ে গেছে, আমাদের আছে এখন একটু এনার্জি, বাট ওই যে সব দূরে ওইখানে বসে আছে, ওরা সবাই হাঁপিয়ে গেছে। যাই না কত দূর যেতে পারবে, দেখা যাক। ওই যে আমাদের
ওইখানটায় উঠতে হবে, আরো এদিক দিয়ে গিয়ে আর ওই দিকটায় উঠতে হবে। জানি না ওখানটাই নাকি আরো পেছনে যেতে হবে। ওখানটা দেখে তো মনে হচ্ছে যে হয়তো ওই জায়গাটাই হবে। দেখা যাক আর কতক্ষণ লাগে। এখানে একজন আসছিল, তাকে জিজ্ঞেস করলাম, বললাম, সে বলল যে আধা ঘন্টা লাগবে। আর এই দেখো এখানে দুজন বসে আছে, সামনে আরো অনেক আছে, বাট আমি মোবাইলটা এখন আমরা পৌঁছাচ্ছি না, জানি না আর কত দূর। সাইডে সাইডে অনেক বাড়িঘর, আর কতটা হাঁটতে হবে। এখান থেকে দেখলাম একটু আগে যে আর 1 কিলোমিটার যাব, দেখি কতটা সময় লাগে। আর ওই দিকটা দিয়ে আমরা আসলাম, এবার আবার ওই উপরে উঠতে হবে। ওই যে দেখো দেখা যাচ্ছে ওরা আসলো, আমরা এখন দাঁড়িয়ে আছি। এদিক দিয়ে উঠবো, এদিক দিয়ে যাবো। এদিক দিয়ে গেলে বললো যে একটু ঘোরা হবে, তাই আমরা এই সিঁড়ি দিয়ে উঠবো। 50টা সিঁড়ি উঠতে হবে, 50টা সিঁড়ি দিয়ে উঠলেই মন্দিরে পৌঁছে যাবো। ওই তো ওরা আসছে, এই রাস্তা দিয়ে গেলে ঘোরা হবে বললো, তো আমরা এদিক দিয়ে যাই। যে ওই দিক দিয়ে ঘোড়া দিয়ে নিয়ে আসো, ওই রাস্তাটা দিয়ে এখানে এসে ঘোড়াগুলোকে দাঁড় করে। আর আমরা এই সিঁড়ি দিয়ে আসলাম, বিকজ এই সিঁড়িটা দিয়ে তাড়াতাড়ি হলো। ওদিক দিয়ে আসলে একটু ঘোরা হতো, এই আর কি। তো চলে এসেছি আমরা। যাই হোক, আমরা মন্দিরে চলে এসেছি। ওদিকটা গেলে মন্দির, আর যাবো না। তো বন্ধুরা, ফাইনালি আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, এবং মন্দিরের ভেতরটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ ছিল না। এবং মন্দিরের বাইরেটাও তোমাদেরকে আমি ভালোভাবে দেখাতে পারিনি, কারণ সেখানে প্রচুর বাদর ছিল, আর বাদর সব কিছু হাত থেকে ছিনিয়ে নিয়ে নিচ্ছিল। তোমার ভয় হচ্ছিল যদি ফোনটাকেও নিয়ে নেয়, তো সেই কারণে আমি বাইরেটা দেখাতে পারিনি। তো এবার আমরা চলে যাচ্ছি নিচের দিকে। আমাদের মন্দির দর্শনের কথা কি বলবো, আলাদাই এক অনুভূতি ছিল মন্দির দর্শনটা, সেটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। তো এবার আমরা নিচের দিকে যাচ্ছি, আর চারিদিকটা খুবই সুন্দর লাগছে। ওই যাচ্ছে ওরা, তার পেছনে ওই তোরাও আসছে। তো খুবই ভালো লাগলো, এতটা কষ্ট করে উঠে মনেই হচ্ছে না যে খুব কষ্ট করেছি। যেই জায়গাটায় গিয়েছি মন্দির ঠাকুর দর্শন করে সব ক্লান্তি দূর হয়ে গেছে, মানে ঢোকার সাথে সাথেই একটা অন্যরকম ফিল হচ্ছিল গায়ে। তো এই দেখো মন্দির দর্শন করে আমরা নিচে চলে এসেছি, এবং প্রচুর হাঁপিয়ে গিয়েছিলাম আমরা, তাই আমরা একটু নিম্বু পানি খেয়ে নিচ্ছিলাম। আর এইদিকে দেখো সূর্যটা অস্ত যাচ্ছিল, তো খুবই ভালো লাগছিল। তো এবার সন্ধ্যাও হয়ে যাচ্ছিলো, এবার আমরা আবার হোটেল যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো। তো নিম্বু পানিটাকে খেয়ে নিই। বন্ধুরা, আমাদের তো খুব ভালোভাবে মন্দির দর্শন হয়ে গিয়েছিল। আর এই মন্দিরটা ছিল একটা গুহার ভেতর, এখানে শিব ঠাকুর তার সব পরিবার নিয়ে বসবাস করে। আর এটা নিয়ে একটা পৌরাণিক কাহিনীও রয়েছে, অনেকে হয়তো জানো, এটা নিয়ে না হয় পরে বলবো। আর মন্দির দর্শনের কথা কি বলবো, সবটাই তো শুনলে আর ভাষায় সেটা প্রকাশ করাও যাবে না। তো আলাদা রকমের ফিল ছিল একটা। তো সেখান থেকে আমরা রাত হয়ে গিয়েছিল, এবং গাড়ি করে আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। এবং পরের দিন আবার আমাদের পেহেলগাঁও যাওয়া আছে, সেখানে গিয়ে অনেক জায়গায় ঘুরবো। তারপরে শ্রীনগরে যাব, শ্রীনগরে গিয়ে অনেক জায়গায় ঘুরবো, সেগুলো সব পরের ব্লগে তুলে ধরবো। আরও ব্লগ আসবে, তো সেগুলো দেখো। আর প্রথমে এই ব্লগটাকে খুব ভালোবাসা দিও, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। টাটা, আবার অন্য ব্লগে দেখা হবে।